তুই বলবি না তো ঠিক আছে, আমি ওই ছেলেটার কাছে গিয়েই জিজ্ঞেস করছি তুই কেন তার দিকে বারবার তাকাচ্ছিলি। রিমা চৌকিত হলো, হন্তদন্ত হয়ে হাত টেনে ধরলো মৌনতার, ব্যস্ত কণ্ঠে বলল, না না, তুই ওর কাছে কিছু জিজ্ঞেস করবি না, আমি বলছি তোকে। মৌনতা বিস্তর হাসলো, সোহা বলল, বলে ফেল তাহলে। রিমা লাজুক হাসলো, হস্ত চালিয়ে কপালে আসা ছোট্ট ছোট্ট চুল কানের গোড়ায় গুছতে গুছতে বলল, আসলে আমি ওকে পছন্দ করি। মৌনতা অবাক হলো, অবাক সুরেই বলল, পছন্দ সে তো আমিও তোদের করি, আর তার জন্য কি আমি ওভাবে আর চোখে তোদের দিকে দেখি আর মিটিমিটি হাসি? মৌনতার কথায় কপাল চাপড়ালো জেবা, কপাল কুচকে বলল, আরে তোর পছন্দ আর এই পছন্দ এক নয়। তাহলে? রিমা লাজুক ভঙ্গিতে বলল, ওই যে সিনেমাতে দেখিস না, নায়ক নায়িকাকে পছন্দ করে, তারপর ভালোবাসে, প্রেম করে, বিয়ে করে, আমি সেই ধরনের পছন্দ করি ওকে। মৌনতা বিস্মিত হলো, সাথে উৎসুকও হলো বেজায়। এভাবে পছন্দ অপছন্দের বিষয়গুলো সে আগে তো কখনো শোনেনি। অবশ্য শুনবে কিভাবে, তার তো মা নেই, মায়েরাই নাকি মেয়েদের সবচেয়ে কাছের বান্ধবী হয়, বয়সন্ধিকালে তাদের সবকিছু বুঝিয়ে দেয় কিংবা সকল কৌতূহলী প্রশ্নের উত্তর দেয়। কিন্তু মৌনতার প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো কেউ ছিল না। অবশ্যই পছন্দ অপছন্দের ব্যাপারে মায়ের থেকে বান্ধবীরা কার্যকরী ভূমিকা বেশি পালন করে, কিন্তু মৌনতা বান্ধবীদের কাছ থেকে কিছু জানার সুযোগও তো পায়নি। বাবার চাকরি সূত্রে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে, কারোর সাথে তেমন সখ্যতাও গড়ে ওঠার আগেই বাবার আবার বদলি হয়ে গেছে। বয়সন্ধিকালের আকর্ষণ, সমস্যা, কৌতূহল যতটুকু সে জেনেছে বেশিরভাগই বই পড়ে কিংবা টিভিতে কিছু অনুষ্ঠান দেখে, কিন্তু সেখানে তা আর ছেলে মেয়েদের এই পছন্দ অপছন্দ বিষয়গুলো ততটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। হ্যাঁ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে এইটুকু উল্লেখ ছিল। মৌনতা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল রিমাকে, কেউ কাউকে এই প্রেম ভালোবাসামূলক পছন্দ করলে তো বোঝা যাবে কিভাবে? ওই ছেলেটাকে বা মেয়েটাকে সবার থেকে বেশি ভালো লাগবে, সারাদিন তার আশেপাশে থাকতে ভালো লাগবে, যে কোনো ছোটই তার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তার পাশে অন্য কাউকে দেখলে হিংসা হবে, তার মুখটা দেখলেই কেমন ভিতরে ভিতরে আনন্দ লাগবে। মৌনতা মনোযোগ দিয়ে শুনল রিমার কথাগুলো। বিশাল এক চিন্তায় পতিত হলো মেয়েটা। রিমার বলা প্রতিটা বিষয় তো তার সাথে ঘটে একমাত্র আদর্শকে ঘিরে। ছেলেটাকে সারাদিন বিরক্ত করতে ভালোই লাগে, তার সাথে কথা বলতে ভালো লাগে, ছেলেটাকে দেখলেই হৃদয়ে আলাদা একটা প্রশান্তি অনুভব হয়। আদর্শের পাশে অন্য কোনো মেয়েকে দেখলেও হিংসে লাগে, এ যেমন একটু আগে মনকে দেখে লেগেছিল। ক্লাসে তো আরও অনেক ছেলে আছে, কই তাদের বেলায় তো মৌনতা কখনো এসব অনুভব করেনি। তবে কি সে ওই প্রেম ভালোবাসামূলক পছন্দ করে? শেষ পর্যন্ত ওই বিদ্যাসাগরের নাতিকেই পছন্দ করে মৌনতা। রাত্রি গভীর, চারদিক নীরব নিস্তব্ধ। ব্যস্ত শহরে যানবাহনের কোলাহলপূর্ণ প্যাপধ্বনি এখন আর শোনা যাচ্ছে না। হয়তো সারাদিনের কর্মব্যস্ততাকে আজকের মতো বিদায় জানিয়ে নিদ্রা জগতে পাড়ি দিয়েছে সবাই। আদর্শের শব্দও এখন শোনা যাচ্ছে না, হয়তো সে ছেলেটাও ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। এই ঘুমিয়ে যাওয়া নিস্তব্ধ শহরটা আজ শুধু ঘুম নেই মৌনতার দু চোখে, সে আজ গভীর চিন্তায় মগ্ন। মনকে বারংবার মেয়েটা প্রশ্ন করেই যাচ্ছে, সে কি আদর্শকে পছন্দ করে? তা ওই যেমন তেমন পছন্দ করা নয়, একদম প্রেম ভালোবাসার মতো পছন্দ। বারংবারই তার মন একটাই উত্তর দিচ্ছে শুধু, হ্যাঁ তুই পছন্দ করিস, দেখিস না ওকে ছাড়া একদম সময় কাটে না তোর, মাঝ রাতেও শুধুমাত্র ওর কথাই মনে পড়ে। বিছানায় উঠে বসলো মৌনতা। অবশেষে সে মেনে নিল সে পছন্দ করে আদর্শকে, কিন্তু আদর্শ তো পছন্দ করে না তাকে। আজই তো ছেলেটা তাকে শক্ত কণ্ঠে বলে দিল তাকে নাকি বিরক্ত লাগে। একতরফা পছন্দ কি আদৌ যুক্তিসঙ্গত? মনে মনে ভেঙচি কাটলো মৌনতা। পছন্দ না করলে করুক না, তাতে কি, শুধুমাত্র সে পছন্দ করলেই হবে। আদর্শ যখন তার প্রথম পছন্দ, প্রথম ভালোবাসা, তাকে কি খুব সহজে ছাড় দেবে নাকি মৌনতা? প্রথম ভালোবাসাকে এভাবে হারিয়ে যেতে দেবে নাকি সে? কিশোরী বয়সের প্রথম মোহ, পরিপূর্ণ ভালো লাগাটা চাইলেও হয়তো ভুলতে পারতো না মৌনতা, কিন্তু সে ভুলে যাওয়া থেকে আঁকড়ে ধরতে চাইল। এই কিশোরী বয়সের ভালো লাগাকে প্রখর অনুভূতির রূপদানে ব্যস্ত হয়ে পড়ল সে। শুক্রবার, ছুটির দিন আজ, স্কুল, প্রাইভেট, কোচিং সবকিছুই বন্ধ, অর্থাৎ আদর্শের সাথে দেখা হবে না আজ। ছেলেটাও বলিহারি,
আজ ছুটির দিন কোথাও বাইরে বের হবে, একটু খেলাধুলা করবে, তা নয়। আজ সারাদিন ঘর আটকে পড়বে সে। সকাল থেকে মমতা নিজ কক্ষে জানলা খুলে বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেছে আদর্শের জানলাটা। ছেলেটা আজ একটা বারের জন্য জানলা খুলেনি। হয়তো মমতা যাতে বিরক্ত করতে না পারে তাই জানলা বন্ধ রেখেছে। এদিকে আদর্শের মুখটা দেখার জন্য তার মনটা আকুপাকু করছে ভীষণ। বিশেষ করে যখন থেকে সে বিশ্বাস করতে শুরু করেছে সে পছন্দ করে আদর্শকে, তখন থেকে হৃদয়ে ছেলেটার প্রতি অনুভূতি যেন আরো প্রখর রূপ ধারণ করেছে। আচ্ছা, মমতা একবার আদর্শের বাসায় যাবে। এমনি সারাদিন সে বাসায় গেলেও আজ কেমন যেন যেতে অস্বস্তি লাগছে। কেন এমন হচ্ছে? দূর, যা হয় হোক। তো মমতা আদর্শের বাসায় যাবেই, সে সুলতানা বেগমের কাছে যাবে, সেই ফাঁকে একটু আদর্শকে দেখে আসবে। এতে আবার অস্বস্তির আছে কি? শক্ত মনে নিজ হৃদয়ের অস্বস্তি দমন করলো মৌনতা। অতঃপর পা বাড়ালো আদর্শের বাসার পানে। খানিক সময় অতিবাহিত হতেই মৌনতা পৌঁছালো আদর্শের ঘরে। কলিং বেলটা বাজাতেই দরজা খুলে দিল আদর্শ। মৌনতার কিশোরী হৃদয়ে কম্পন জাগলো। ছেলের সম্মুখে আজ কেমন লজ্জা লজ্জা লাগছে তার। হাত পাও কাঁপন ধরে গেছে মেয়েটার। মৌনতার আদর্শের সম্মুখে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। এলোমেলো দৃষ্টি ফেলে দ্রুত ছেলেটার পাশ কাটিয়ে ঢুকে গেল ভেতরে। আদর্শ যেন হতবাক হলো মৌনতার এহেন আচরণে। যে মেয়ে তাকে বিরক্ত করা ছাড়া এক দণ্ডও থাকতে পারে না, সে কিনা আজ তাকে পাত্তাই দিল না, উপেক্ষা করে ঘরের ভেতর ঢুকে গেল। মেয়েটাকে আবার ভূতে টুতে ধরেছে নাকি? দরজাটা আবার বন্ধ করে আদর্শ রান্নাঘরে উকি দিল। না, মেয়েটা পাত্তা দিচ্ছে না তাকে, তার পানে ফিরেও চাইছে না একবার। স্বস্তির নিঃশ্বাস ফেললো আদর্শ। যাক, অভদ্র মেয়েটা অন্তত পেছন ছেড়েছে তার। আদর্শ আর মৌনতার দিকে উকি ঝুঁকি বাদ দিয়ে আবার পড়তে বসলো। সারাদিন লজ্জায় আড়ষ্টতায় মৌনতা আদর্শ থেকে দূরে দূরে থাকলেও রাতে আর পারল না। সে যদি এভাবে চুপচাপ হাত গুটিয়ে আদর্শ থেকে দূরত্ব বজায় রাখে, তাহলে আদর্শর মনে জায়গা করে নেবে কিভাবে সে? রাত হতেই মৌনতা জানলার কাছে গেল। আদর্শ তার জানলা খুলে রেখেছে এবার। মৌনতা মনে মনে খুশি হলো, মৃদুস্বরে ডাকলো, আদর্শ, আদর্শ। আদর্শ শুনলো সে ডাক। বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল ছেলেটা। ভেবেছিল মেয়েটা তার পিছু ছেড়েছে, কিন্তু না, এই অভদ্র মেয়ে কি তার পিছু ছাড়বে? আদর্শ মৌনতার ডাক শুনেও উপেক্ষা করলো। মন দিয়ে পড়তে শুরু করলো আবার। মৌনতা দাঁতে দাঁত চাপলো। একটা খাতা এনে তার পৃষ্ঠা ছিঁড়ে কুচিমুচি করে ছুঁড়ে দিতে শুরু করলো আদর্শের ঘরের দিকে। প্রথমে আদর্শ তেমন কিছু না বললেও পরে দেখলো কাগজে কাগজে ভর্তি হয়ে যাচ্ছে তার পরিষ্কার কক্ষটা। ছেলেটা পড়া বন্ধ করলো, রেগে মেগে উঠে দাঁড়ালো। পড়ার টেবিল ছেড়ে জানলার কাছে গিয়ে কটমট করে বলল, আর একবার আমার রুমে কাগজ মারলে তোর বাপের কাছে নালিশ দেবো, আমি বলে দিলাম। মৌনতা দাঁত কেলিয়ে হাসলো, ভেঙচি কেটে বলল, তা না হয় দিও, আপাতত আমার সাথে একটু কথা বলো। আদর্শ ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমি তোর সাথে কথা কেন বলবো? আমি চাই বলে। তুই চাইলেই আমাকে তোর সাথে কথা বলতে হবে? মৌনতা মাথা দোলালো, স্বাভাবিক কণ্ঠে বলল, অবশ্যই। দাঁতে দাঁত চাপলো আদর্শ, কটমট করে বলল, বেহায়া অভদ্র মেয়ে। বাক্যটা কোনোরূপে সমাপ্ত করে আর সময় ব্যয় করলো না আদর্শ। ঠাস করে জানলাটা আটকে দিল মৌনতার মুখের উপর। হতবাক হলো মেয়েটা, মেজাজটা চটে গেল মুহূর্তেই। তার মুখের উপরে কিনে এভাবে জানলা আটকে দিল এই বিদ্যাসাগরের নাতি। মৌনতা রেগে মেগে একটা কলম ছুঁড়ে মারলো আদর্শের জানলায়। টন করে একটা শব্দ হলো, তবুও জানলা খুললো না। মৌনতা চটে গেল আরো। রেগে মেগে টেবিলে রাখা পাথরের তৈরি পেপার ওয়েটটা ছুঁড়ে মারলো আদর্শের কাছে জানলায়। মুহূর্তে ঝনঝনিয়ে শব্দ হলো। জানলার মধ্য বরাবর কিছু অংশ ভেঙে দোতলা থেকে নিচে গড়িয়ে পড়েছে ইতিমধ্যে। মৌনতা ভরকে গেল, কলিজা কম্পিত হলো তার। দ্রুত নিজের জানলাটা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। প্রায় সাথে সাথে ওপাশ থেকে শোনা গেল আদর্শের কর্কশ কণ্ঠস্বর। সে চেঁচিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার জানালা ভেঙেছিস কেন? মৌনতা উত্তর দিতে পারলো না কিছুই। এমনিতেই দুরু দুরু কাঁপছে তার বক্ষস্থল। এইভাবে যে জানলাটা ভেঙে যাবে তা সে ভাবেনি। হাতের কাছে পেয়েছে আর তীব্র ক্রোধে জর্জরিত হয়েই ছুঁড়ে মেরেছে। আদর্শ আবার চেঁচিয়ে উঠল, অগ্নিকণ্ঠে বলল, এই অভদ্র মেয়ে, এখন কোথায় পালিয়েছিস? আমার জানালা ভেঙে ভয়ে এখন গর্তে লুকিয়েছিস? মৌনতা শুনল আদর্শের অপমানমূলক বাণী। হৃদয়ের ভয় দূরে সরিয়ে সেখানে আবার স্থান করে নিয়েছে ক্রোধ। একটা জানলাই না হয় ভেঙেছে, তাই বলে এভাবে অপমান করবে নাকি? না, এই ছেলেকে একটা শিক্ষা দিতেই হচ্ছে দেখি। কিঞ্চিত সময় নিয়ে নিজ মনে কিছু একটা পরিকল্পনা করলো মৌনতা।
ঠান্ডা মাথায় ভাবলো নিজের অপরাধ এই মুহূর্তে কিভাবে অন্যের মাথায় চাপানো যায়। অতঃপর বেশ স্বাভাবিকভাবেই জানলাটা খুললো মৌনতা। বুক ফুলিয়ে বলল, মৌনতা কোনো গর্তে লুকিয়ে থাকার মেয়ে নয়। তা তুমি অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলে কেন? সমস্যা কি? আমার জানালা ভেঙেছিস কেন? মৌনতা যেন আকাশ থেকে পড়লো। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে তুলে বলল, কি বলছো এসব? তোমার জানালা কে ভেঙেছে? আদর্শ আঙ্গুল তুলল। মৌনতাকে শাসিয়ে বলল, একদম নাটক করবে না। জানালাটা তুমি ভেঙেছো, তা আমি নিজের চোখে দেখেছি। ভেঙচি কাটলো মৌনতা। মুখ বাঁকিয়ে বলল, প্রমাণ কি? আদালত প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। আমার মুখের কথাই প্রমাণ। আদালত মুখের কথায় বিশ্বাসী না। আদর্শ ফুঁসে উঠল, কিন্তু মৌনতার কথার উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। ক্রোধে গজগজ করতে করতে জানলার পেছনে টানানো পর্দা লাগিয়ে দিল সে। মৌনতা হাফ ছেড়ে বাঁচল যেন। আজকের মতো আদর্শকে জানানো বন্ধ রাখলো এই পর্যন্তই। দিন দিন আদর্শের উপর মৌনতার অত্যাচার বেড়েই গেল। আদর্শের প্রাণ যেন এই মেয়ের জ্বালায় এখন অষ্টগত। সময়ের গতিতে আদর্শ এবং মৌনতার নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। দুজনেই নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পদার্পণ করেছে। বরাবরের মতোই আদর্শ প্রথম স্থান অধিকার করেছে, আর মৌনতা কোনোভাবে টেনে টুনে পাস। অবশ্য সারাদিন না পড়ে আদর্শকে বিরক্ত করলে তার রেজাল্ট ভালো হবেই বা কিভাবে। আদর্শ যেন এই নিয়ে বিরক্ত আরো। সে ভালো ছাত্র, আর ওঠা বসাও ভালো ছাত্রদের সাথে। অথচ এই পড়ালেখা না পারা ব্যাক বেঞ্চার মেয়েটা তার নিত্য সঙ্গী। ফুস করে একটা নিঃশ্বাস ফেললো আদর্শ। নিজ কক্ষে টেবিলে চেয়ার দখল করে আবারও বইয়ের ভাঁজে মনোযোগী হলো সে। খানিক বাদেই ছেলেটা উপলব্ধি করলো তার ঘরে কেউ একজন এসেছে। সুলতানা বেগমের হাস্যরত কণ্ঠস্বর পাওয়া গেছে। আদর্শ পড়া রেখে কান খাড়া করলো, বোঝার চেষ্টা করলো কে এসেছে। কিঞ্চিত সময়ের ব্যবধানে তার কর্ণে আঘাত আনলো মৌনতার কণ্ঠস্বর। বিরক্তিতে চোখ মুখ খিচে এলো ছেলেটা। শয়তানের নামটা মনে মনে ভেবেছে, আর শয়তান হাজির। তবে একটা জিনিস ভালো, মৌনতার আদর্শের ঘরে সে কখনো বিরক্ত করে না। এই ঘরে এলে সর্বক্ষণ শুধু সুলতানা বেগমের পিছু পিছুই ঘুরঘুর করে, একদম পাত্তা দেয় না তাকে। আদর্শের হৃদয়ে হিংসার আবির্ভাব ঘটলো। তার মায়ের সাথে ওই অভদ্র মেয়েটার এত কি? তার মাকেও বলিহারি যায়, মা তার, অথচ সব দরদ ওই মেয়েটার জন্য। মনে মনে ভেঙচি কাটলো আদর্শ। মনোযোগ দিল আবার বইয়ের ভাঁজে। খানিক সময় বাদেই সুলতানা বেগম ঢুকলেন আদর্শের কক্ষে, গিয়ে দাঁড়ালেন ছেলের পাশে। মনতা মাত্রই চলে গিয়েছে, আর ছেলের সাথেও কিছু বিষয় তার কথা ছিল, বলা একান্ত প্রয়োজন। বাইরে বের হলেই পাড়া প্রতিবেশীদের তার এই ছোট্ট ছেলেকে নিয়ে অভিযোগের শেষ নেই। কারো মতে আদর্শ ঘর কোনো, কারো মতে অহংকারী, তাই কথা বলে না কারোর সাথে। কারো মতে আদর্শ বোকা স্বভাবে, তাই সমাজে সবার সাথে কথা বলে না। কিভাবে যে আদর্শ এই গম্ভীর ঘর কোনো পড়ুয়া স্বভাবের হয়েছে কে জানে। আদর্শের বাবা তো ছিলেন ভব ঘুরে কোনো রকম টেনে টুনে পাশ করা ছাত্র, যেমনটা হয়েছে তাদের বড় ছেলে। সুলতানা বেগম অবশ্য একটু পড়ুয়া ছিলেন, তবে এতটা নয়। ওই পাশ করার জন্য যতটুকু পড়া প্রয়োজন অতটুকুই পড়তেন। আর এই ছেলে তো সমাজ কাজকর্ম সব বাদ দিয়ে সারাদিন পড়াই ব্যস্ত থাকে। মায়ের উপস্থিতি টের পেয়ে আদর্শ পড়া থামালো। মায়ের পানে তাকিয়ে বলল, কিছু বলবে মা? কি শুনছি দর্শন, তুমি নাকি প্রতিবেশীদের সাথে কথা বলো না? মেশো না, এ কেমন কথা? আমরা সমাজে বসবাস করি, সমাজের প্রতিটি কর্মে আমরা একে অপরের উপর নির্ভরশীল। আর তুমি যদি সেখানে কারোর সাথে কথাই না বলো, না মেশো, তবে কেউ কি তোমার কোনো বিপদ বা প্রয়োজনে কেউ কি এগিয়ে আসবে? তাছাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা আমাদের কর্তব্য। পরবর্তীতে আমি যেন তোমার সম্বন্ধে এ ধরনের অভিযোগ না শুনি, বুঝেছো? সুলতানা বেগমের থমথমে কণ্ঠস্বর। আদর্শের মেজাজ বিগড়ে গেল চরমভাবে। এতক্ষণ তো ওই অভদ্র মেয়েটা ছিল ওর মায়ের সাথে, তার মানে ওই অভদ্র মেয়েটা এসব কথা তার মাকে বলেছে? না, আর সহ্য করা যাচ্ছে না। এবারের একটা হেস্তনাস্ত করা দরকার। কাল স্কুলে গিয়েই এর একটা বিহিত করবেই আদর্শ। মেয়েটা ইদানিং একটু বেশি বেশি করছে। আকাশে উজ্জ্বল সূর্য, শীতের প্রকোপ এখনো বিদ্যমান চারদিকে। এই শীতল পরিবেশেই আগুনে ঘেরা মস্তিষ্ক নিয়ে নিজের ক্লাসরুমে প্রবেশ করলো আদর্শ। ক্লাসে ঢুকতেই তার মস্তিষ্কে ধারণ করা আগুনে যেন ঘি পড়লো চরমভাবে। চোয়ালদয় শক্ত হয়ে গেল মুহূর্তেই। চক্ষুদয়ও রক্তিমাকার ধারণ করেছে। ব্ল্যাকবোর্ডে তার সম্মুখে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আদর্শ বলদ। আদর্শ রক্তচক্ষু নিয়ে তাকালো আশেপাশে।
দেখলো ক্লাসে এই মুহূর্তে উপস্থিত সকলেই মুখ টিপে হাসছে, সাথে মৌনতাও হাসছে অধরে দাঁড়িয়ে। আদর্শের হৃদয়ে কড়া নাড়লো, এই মেয়েটা নিশ্চয়ই এই কাজ করেছে। এই অভদ্র মেয়েটা ছাড়া তার শত্রু তালিকায় তো আর কেউ নেই। ক্রোধে ফুসফুস করে মৌনতার সম্মুখে গিয়ে দাঁড়ালো আদর্শ। মেয়েটা হেসে কিছু বলতে চাইলো ছেলেটাকে, কিন্তু সে সুযোগ আর হলো না। তার আগেই ভরা ক্লাসে আদর্শ ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মৌনতার গালে। হতবাক হলো উপস্থিত সবাই। আনমনেই গালে হাত চলে গেল মৌনতার। ফ্যাল করে তাকিয়ে রইল আদর্শের পানে। মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে পড়েছে মেয়েটার। এই থাপ্পড়টা তাকে কেন মারলো আদর্শ? ততক্ষণে আদর্শ গর্জে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, সর্বক্ষণ শুধুমাত্র আমাকে বিরক্ত করার উদ্দেশ্যই ঘুরতে থাকে তোর মাথায়, তাই না? এছাড়া আর কোনো কাজ নেই তোর? আমি বুঝি না একটা মেয়ে কিভাবে এতটা বেহায়া হতে পারে। বারবার আমি অপমান করি, এত কিছু বলি, তারপরও আমাকে বিরক্ত করিস। তোর লজ্জা নেই না? আচ্ছা দুষ্টুমি বল, ভালো বল আর খারাপ বল, তোর সাথে আমার যায় কোনো দিক দিয়ে? আমি ক্লাসের টপ ছাত্র আর তুই একজন ব্যাক বেঞ্চার। নিজের নাম বানান করতে গেলেও তোর দাঁত ভাঙবে 2-4টা। আর তুই কিনা সর্বদা লেগে থাকিস আমার পিছনে। মানুষকে বিরক্ত করতে হলে তো নিজেকে তার লেভেলে নিয়ে বিরক্ত করতে হয়। তুই কোন দিক থেকে আমাকে তোর লেভেলে মনে করিস? এই আজ সাবধান করে দিলাম, তোর যদি বিন্দু পরিমাণ আত্মসম্মানবোধ থেকে থাকে তাহলে পরবর্তীতে আর আমার পেছনে লাগতে আসবি না, কিংবা বিরক্ত করতে আসবি না। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে একটু থামলো আদর্শ। তার ছেলে স্বরে আবার বলল, আমিও কি না কি বলছি, তোর আবার আত্মসম্মানবোধ আছে নাকি? তাহলে তো সেই কবে আমার পিছন থেকে সরে যেতি, কুকুরের মতো পেছনে পড়ে থাকতি না। বেহায়া অভদ্র মেয়ে কোথাকার। কথাগুলো শেষ করে আদর্শ চলে গেল তার নিজের স্থানে। ক্রোধে দিশাহারা হয়ে ঠাস করে ব্যাগ রাখলো বেঞ্চে। মৌনতা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। চোখের কোল ঘেঁষে মেয়েটার অজস্র অশ্রু কণার আবির্ভাব। কিশোরীর হৃদয়টাতে যেন ঝড় উঠেছে। আজ এই মুহূর্তে দহনের অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বুকের ভেতরে থাকা ছোট্ট মাংসপিণ্ডটা। আত্মসম্মানবোধ, সত্যি কি তার আত্মসম্মানবোধ নেই? নিজের অনুভূতির প্রখরতা মাপতে গিয়ে কি সে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়েছে? হয়তো তাই, নয়তো আদর্শের এত অপমানের পরও সে ওই ছেলের পেছনে পড়ে থাকতোও না। মনতার স্তব্ধতার মধ্যেই জ্যাবার রিমে এগিয়ে এলো তার পানে, চিন্তিত স্বরে শুধালো, ঠিক আছিস তুই? মৌনতা উত্তর দিল না কোনো। বেঞ্চ থেকে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লো স্কুলের বাহিরে। জোর কদমে পৌঁছালো সে নিজেদের বাসায়। এই সময় তাদের ঘরে থাকে না কেউই, বাসা একদম ফাঁকা। ভারী হচ্ছে প্রবলভাবে, কান্না পাচ্ছে ভীষণ, কিন্তু সে কান্না করতে পারছে না এই মুহূর্তে। মেয়েটা ছোটবেলা থেকেই কাঁদতে পারে না একদম। কাঁদতে গেলেই শ্বাসকষ্ট উঠে যায়। এমনিতে মৌনতায় শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা না থাকলেও কাঁদতে গেলে এই ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে পড়ে সে। ফাঁকা বাড়িতে আজ এই ভয়ঙ্কর সমস্যাটাতেই জর্জরিত হয়ে পড়লো মেয়েটা। হৃদয় যন্ত্রণাতে না কেঁদেও উপায় নেই। অবশ্য কান্না তো কাউকে বলে কয়ে আসে না, দুঃখ কষ্টে এমনিই চলে আসে। দহনের বাহিক রূপ প্রকাশ্য কান্না চলে এলো মৌনতার, আর সাথে নিয়ে এলো শ্বাসকষ্ট। চোখ দুটো বড় বড় হয়ে গেল মেয়েটার। বক্ষে ঘটর ঘটর শব্দ তুললো মুহূর্তেই। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে, কষ্ট হচ্ছে ভীষণ। মেঝেতে ভর করে উঠে দাঁড়াতে চাইলো মৌনতা, কিন্তু পারলো না। হাত পা দুর্বল হয়ে পড়েছে কেমন। একদিকে বক্ষস্থলে দহনের যন্ত্রণা, অন্যদিকে দম আটকে আসার যন্ত্রণা। গাল বেয়ে গড়িয়ে পড়ছে টুপটাপ অশ্রুকণা। নিজেকে যে আর সামাল দিতে সক্ষম হচ্ছে না কিশোরী মেয়েটা। দুর্বল দেহটা নিয়ে সে লুটিয়ে পড়লো ইট কংক্রিট এবং পাথরে গড়া মেঝেতে। চোখের সম্মুখটা ঝাপসা হয়ে এলো কিঞ্চিত সময় নিয়ে। কিশোরী দেহ এবং চিত্ত এতটা যন্ত্রণা সইতে না পেরে জ্ঞান হারালো খানিক সময় অতিবাহিত হতেই। মামুন কলেজ শেষে বাড়ি ফিরলো দুপুরের। ঘরের সম্মুখে মৌনতার জুতো দেখে ভ্রু কুচকে এলো তার। এই মেয়ের তো এখন বাসায় থাকার কথা নয়, স্কুল ছুটি হয় 4টার দিকে। তাহলে আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছে সে? নিশ্চয়ই স্কুল পালিয়েছে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। তপ্ত নিঃশ্বাস ফেলে চাপানো দরজাটা ঠেলে
ঘরে প্রবেশ করলো মামুন। মেঝের দিকে চোখ যেতেই আঁতকে উঠল ছেলেটা। তার একমাত্র বোনটা কেমন নিথর হয়ে পড়ে রয়েছে মেঝেতে। কলিজা কেঁপে উঠল মামুনের। দৌড়ে কাছে গেল মৌনতার। মেয়েটার মাথা টেনে কোলে নিল, অস্থির কণ্ঠে ডাকলো, মৌনতা, মৌনতা। মৌনতা সাড়া দিল না কোনো। মামুন মৃদু হস্তে কয়েকটা চড় থাপ্পড় মারলো মৌনতার দুগালে, আবার ডাকলো, মৌন, এই মনে চোখ খোল বোন, দেখ আমি এসেছি। মামুনের ব্যাকুলতায় পরিপূর্ণ ডাকগুলো কর্ণকুহরে প্রবেশ করলো না মৌনতার। সে সাড়াও দিল না ভাইয়ের ডাকে। মামুন বুঝলো বোনটা তার জ্ঞান হারিয়েছে। ছেলেটা ভয় পেয়ে গেল ভীষণ। আর সময় ব্যয় না করে দ্রুত কোলে তুলে নিল বোনটাকে। ছুটলো হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে কল করলো সালাম সাহেবকেও। দ্রুত আসতে বলে দিল হাসপাতালে। মৌনতার গয়ন ফিরতে খুব বেশি সময় নিল না। হাসপাতালে পৌঁছানোর পরপরই কর্তব্যরত চিকিৎসকদের চেষ্টায় অতি দ্রুতই জ্ঞান ফিরল মেয়েটা। সালাম সাহেব এবং মামুন বসলেন মৌনতার দুপাশ জুড়ে। সালাম সাহেব কিছুটা অস্থির চিত্তে মেয়েকে প্রশ্ন করলেন, কি হয়েছিল মা, এখন কেমন লাগছে?